এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি নিয়ে। অ্যারোমেটেজ হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমটা এনকোডেড বাই CYP19A1, অর্থাৎ এই জিনটা যখন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হবে তখন অ্যারোমেটেজ এনজাইমটা তৈরি হবে। এবং এটা হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। এটার মানে কি, আমরা জানি যে এই আমাদের ম্যাক্সিমাম জিনই দুইটা করে কপি থাকবে, তাই না? সেক্স ক্রোমোজোম, যে সেক্স ক্রোমোজোমে যে জিনগুলো আছে ওগুলো ছাড়া বাকি যে অটোজোমাল যেসব জিন সেগুলো প্রত্যেক জিনেরই দুইটা করে কপি থাকে, তাই না? যেহেতু যেমন ক্রোমোজোম নাম্বার 10, এটা তো প্রত্যেকটা সেলে দুইটা করে থাকবে। সুতরাং প্রত্যেকটা জিনে ক্রোমোজোম 10-এর যেসব জিন আছে সবগুলো দুইটা করে থাকবে প্রত্যেকটা সেলে। তো কীভাবে এটাও সেরকম, এই জিনে যখন মিউটেশন হবে, যদি এই জিনের যে দুইটা কপি আছে প্রত্যেকটা সেলে দুইটা ক্রোমোজোমে, দুইটাতেই যদি মিউটেশন থাকে তখন হচ্ছে এই ডিজিজটা হবে, অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি হবে। যদি একটা জিনে মিউটেশন থাকে কিন্তু আরেকটা জিন যদি নর্মাল থাকে, তখন যে নর্মাল যে জিনটা অ্যারোমেটেজের এই জিনটা যদি নর্মাল কপি থাকে সেটা থেকে যে অ্যারোমেটেজ এনজাইমটা তৈরি হবে, দ্যাট উড বি এনাফ ফর নর্মাল ফাংশনিং। তাহলে একটা জিনে যদি মিউটেশন থাকে ডিজিজ হবে না। যদি দুইটা জিনেই অর্থাৎ CYP19A1 জিনের দুইটা কপিতেই যদি মিউটেশন থাকে তখন অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি হবে। তো সেটাকে বলা হয় অটোজোমাল রিসেসিভ কন্ডিশন। আচ্ছা, তো আমরা অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি সম্পর্কে জানতে হলে আগে আমাদের অবশ্যই জানতে হবে যে অ্যারোমেটেজের নর্মাল ফাংশন কি। তো অ্যারোমেটেজের ফাংশন হচ্ছে অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন পরিণত করা, অর্থাৎ অ্যান্ড্রোজেনকে কনভার্ট করে ইস্ট্রোজেনে পরিণত করা। তো অ্যান্ড্রোজেন হচ্ছে মেল হরমোন, ইস্ট্রোজেন্স হচ্ছে ফিমেল হরমোন, তাই না? তো যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টিনডায়ন এগুলো হচ্ছে মেল হরমোনস, অ্যান্ড্রোজেন। তো এগুলাকে কনভার্ট করে ইস্ট্রাডায়ল, ইস্ট্রনে পরিণত করার জন্য আমাদের লাগবে হচ্ছে অ্যারোমেটেজ এনজাইম। তো বোঝাই যাচ্ছে যদি অ্যারোমেটেজ এনজাইম ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমাদের এই যে ইস্ট্রোজেনগুলা সেগুলা তৈরি হবে না, এবং টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টিনডায়ন অর্থাৎ এই অ্যান্ড্রোজেনগুলা এক্সেস হবে, তাই না? এই কনসেপ্টটা হচ্ছে আমাদের পুরা জিনিসটা বুঝতে হেল্প করবে। তার মানে অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকলে ফিমেল হরমোন ইস্ট্রোজেন্স এগুলো কমে যাবে, মেল হরমোন অর্থাৎ অ্যান্ড্রোজেন্স, টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টিনডায়ন এগুলো বেড়ে যাবে। ফলে বোঝা যাচ্ছে ইস্ট্রোজেনের যেসব ফাংশন সেগুলো হবে না, অ্যান্ড্রোজেন অর্থাৎ টেস্টোস্টেরনের যেসব ফাংশন সেগুলো বরং বেশি বেশি হবে। তো এই কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে, বুঝতে হবে, এই পুরো জিনিসটা বুঝতে হলে। আচ্ছা, অ্যারোমেটেজ কোথায় কোথায় এক্সপ্রেস হয় আমরা জানি যে, যেমন ইস্ট্রোজেন, তো একটু আগে বললাম অ্যারোমেটেজের কাজ হচ্ছে ইস্ট্রোজেন তৈরি করা, যে অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন তৈরি করা। তো ইস্ট্রোজেন আমরা জানি যে ওভারিতে তৈরি হয়, তাই না? তো অবশ্যই ওভারিতে আমাদের অ্যারোমেটেজ লাগবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেখানেও কিন্তু সেক্স হরমোনগুলো তৈরি হয়, তো সেখানেও আমাদের অ্যারোমেটেজ এনজাইম লাগবে। এডিপোজ টিস্যু, ফ্যাটেও কিন্তু অ্যারোমেটেজ এনজাইম থাকে। আর খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা জানি যে প্লাসেন্টা থেকে প্রেগনেন্সির সময় প্লাসেন্টা থেকে প্রচুর পরিমাণে এস্ট্রোজেন তৈরি হয়, তাই না? তো সেই এস্ট্রোজেন তৈরি করতে সেখানেও কিন্তু আমাদের অ্যারোমেটেজ দরকার হয়। কি, প্লাসেন্টাতে যে যখন অ্যান্ড্রোজেনগুলো আসে বা ওখানে যখন তৈরি হয়, মানে অন্য জায়গা থেকে অ্যান্ড্রোজেন প্রিকার্সরগুলো আসবে অথবা ওখানে তৈরি হবে, তারপরে সেখান থেকে অ্যান্ড্রোজেনটা কনভার্ট হয়ে এস্ট্রোজেন তৈরি করবে এই প্লাসেন্টাতেই, ঠিক আছে? এই প্লাসেন্টাতেই। তো সেটার জন্য আমাদের কি লাগবে, তাহলে প্লাসেন্টাতে এস্ট্রোজেন তৈরি হতে হলে প্লাসেন্টাতেও আমাদের অ্যারোমেটেজ দরকার। তাহলে এগুলো হচ্ছে আমরা যেসব জায়গায় নর্মালি অ্যারোমেটেজ পাবো। আচ্ছা, তো এখানে ফার্দার যাওয়ার আগে আমরা এখানে প্রেগনেন্সির সময় এবার মানে সিনারিওটা কল্পনা করি। একজন মা, তার কোনো অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি নাই, ওকে? তারপরে সে প্রেগনেন্ট হলো, ধরলাম এই বাচ্চাটা অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ CYP19A1 জিনের যে দুইটা কপিতেই মিউটেশন আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে মা ক্যারিয়ার ছিল, বাবাও ক্যারিয়ার ছিল। যদি মা এবং বাবা দুজনে হেলদি হয় তাহলে মা ক্যারিয়ার, বাবা ক্যারিয়ার,
তো মা থেকে একটা কপি আসছে ডিফেক্টিভ কপি, বাবা থেকে একটা ডিফেক্টিভ কপি বাচ্চার মধ্যে আসছে, ফলে এই হচ্ছে হোমোজাইগাস, ঠিক আছে না? মিউটেশনটা হোমোজাইগাস মিউটেশন আছে, যে কারণে অটোজোমাল রিসেসিভ। এখন তার যদি দুইটা কপি যদি ডিফেক্টিভ হয়, তো তখন কি হবে? যখন আফটার ফার্টিলাইজেশন পরে কী হবে? ওভাম এবং স্পার্ম মিলে জাইগোট তৈরি হবে, সেটা গ্রো করবে এবং সেখান থেকেই কিন্তু প্লাসেন্টাল টিস্যুটা তৈরি হবে। তো প্লাসেন্টাল টিস্যু কিন্তু আসলে ম্যাটার্নাল টিস্যু না, এটা কিন্তু ফিটাসের যে অরিজিনাল এমব্রায়ো যখন ডেভেলপমেন্ট হচ্ছে সেখানেরই মানে ওই প্রসেসে কিন্তু ফিটাস তৈরি হয়েছে, প্লাসেন্টা তৈরি হয়েছে। তার মানে এটা ফিটাল, এর জেনেটিক্স কিন্তু ফিটাল জেনেটিক্স, নট মাদার জেনেটিক। ওকে, তো তার মানে হচ্ছে এই জায়গায় বাচ্চার বডিতে তো এটা ডেফিসিয়েন্সি আছেই, একই সাথে অর্থাৎ এটার মিউটেশন আছে, এটা ডেফিসিয়েন্সি আছে, সেম থিং কিন্তু প্লাসেন্টাতেও, ঠিক আছে? তার মানে প্লাসেন্টাতে আমাদের অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকবে। মা নর্মাল, কারণ মায়ের হয়তো একটা কপিতে মিউটেশন, একটা CYP19A1 জিনের যে দুইটা কপি, তার একটা কপিতে মিউটেশন আর একটা নর্মাল। বাবারও সেম কাহিনী। তো কিন্তু আনলাকিলি এই বাচ্চার ক্ষেত্রে দুইটা ডিফেক্টিভ কপি আসছে, যে কারণে বাচ্চার কোনো নর্মাল অ্যারোমেটেজ তৈরি হওয়ার কোনো স্কোপ নাই। দুইটা কপি মিউটেটেড, ফলে তার ডেফিসিয়েন্সি থাকবে। এবং যেহেতু প্লাসেন্টাটা অ্যাকচুয়ালি ফিটালি মানে হচ্ছে ফার্টিলাইজেশনের পরে যেই জাইগোট এবং সেটার যখন গ্রোথ হয়, সেটা থেকেই আলটিমেটলি একটা পার্ট হচ্ছে প্লাসেন্টা। সুতরাং এইটারও সেম জেনেটিক্স এবং এখানেও অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকবে। অর্থাৎ এই বাচ্চাটা যদি ফিমেল হয়, তাই না, তার যে ওভারি থাকবে সেখানেও এই অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকবে, তার বডির অন্যান্য যেমন অ্যাডিপোজ টিস্যু সেখানেও এটা থাকবে, অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকবে, এবং খুব ইম্পর্টেন্ট প্লাসেন্টাতেও অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকবে। এটা মাথায় রাখতে হবে কিন্তু, প্লাসেন্টাতে যে অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকতেছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ইয়াতে যাই। আমরা এখন দেখব হচ্ছে অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি হলে ফিচার কি হবে, ঠিক আছে? তো আমরা এই কনসেপ্টটাকে দুইভাবে ভাগ করব। একটা হচ্ছে যে বাচ্চাটা যার অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি আছে, তো তার কি হবে, সে ফিটাস অবস্থায় বা তার মানে হচ্ছে জন্মের পরে তার কি হবে, মানে আমরা কি দেখব, তারপর হচ্ছে সে যখন বড় হবে তখন তার কি সমস্যা হবে। তো সেটা আমরা দুভাবে আলোচনা করবো। সে যদি মেল বাচ্চা হয় তাহলে কি হবে, ফিমেল বাচ্চা হলে সেটা কি হবে। আরেকটা আলোচনা করব হচ্ছে এই যে প্রেগনেন্সি অবস্থায় যে ফিটাসের যে অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি, সেটার কারণে মায়ের কোনো সমস্যা হবে কিনা, ঠিক আছে? তো প্রথমে আমরা চিন্তা করি, যদি বাচ্চাটা যদি ফিমেল হয়, XX, ইটস এ ফিমেল সেক্স ক্রোমোজোম, তাই না? তো XX জেনেটিক্যালি বাচ্চাটা ফিমেল, ঠিক আছে? যে বাচ্চাটা হলো তার ফিমেল, কিন্তু তার অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি আছে। এখন কি হবে বাচ্চাটা? তো বাচ্চাটা যখন জন্ম নেবে তখন হচ্ছে তার ইন্টারনাল জেনেটেলিয়া যেটা, সেটা কিন্তু নর্মাল থাকবে। অর্থাৎ তার ইন্টারনাল জেনেটেলিয়া যে ওভারি, ইউটেরাস, এগুলো নর্মালি থাকবে। কারণ হচ্ছে আমরা জানি যে ইন্টারনাল জেনেটেলিয়া ডেভেলপমেন্টের সময় যদি এটা নির্ভর করবে হচ্ছে ওয়াই ক্রোমোজোমের উপর। তো ওয়াই ক্রোমোজোম যদি থাকে তাহলে এগুলো ডেভেলপ হবে না, ওয়াই ক্রোমোজোম যদি না থাকে তাহলে এগুলো ডেভেলপ হবে। তো যেহেতু তার ওয়াই ক্রোমোজোম নাই, এগুলো ইন্টারনাল জেনেটেলিয়া এগুলো নর্মালি ডেভেলপ করবে। কিন্তু এক্সটার্নাল জেনেটেলিয়া সেইটা কিন্তু অ্যাবনর্মাল হবে। সেটা আমি যেমন এই বাচ্চাটার অ্যাম্বিগুয়াস জেনেটেলিয়া আছে। তো এই বাচ্চাটা আপনি দেখে সহজে বলতে পারবেন না, ক্লিয়ারলি বলতে পারবেন না এটা কি মেল নাকি ফিমেল। অ্যাকচুয়ালি এটা জেনেটিক্যালি একটা ফিমেল বাচ্চা, ঠিক আছে? কিন্তু তার ক্লাইটোরিসটা দেখেন, এটা হচ্ছে অ্যাবনর্মাল, এটা অনেক বড়, ঠিক আছে না? তারপরে এইদিকে মনে হচ্ছে যে লেবিয়া যেটা, সেটা মনে হচ্ছে ফিউজ হয়ে গেছে, যদিও এখানে ক্লিয়ারলি ফিউজ হয় নাই, কিন্তু এটা লেবিয়াল ফিউশন বা ক্লাইটোরোমেগালি। তো লেবিয়া তো ফিউশন হওয়ার কথা না ফিমেল বাচ্চাতে, তাই না? এটা ওপেন থাকবে। তারপরে ক্লাইটোরিস এটা ছোট থাকবে, নর্মাল সাইজের থাকবে। তো যেহেতু এই বাচ্চার মধ্যে আমরা একটু আগে দেখছি যে অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সির কারণে তার ইস্ট্রোজেনটা তৈরি হতে পারতেছে না, তার বরং যেহেতু ইস্ট্রোজেন তৈরি হচ্ছে না, সেহেতু তার যে প্রিকারসর অর্থাৎ অ্যান্ড্রোজেন সেগুলো বেশি থাকবে। তো অ্যান্ড্রোজেন বেশি থাকার কারণে তার যে এটা অনেকটা মাস্কিউলিন ফিচার তৈরি করবে, অর্থাৎ মেইল প্যাটার্ন তৈরি হবে। তো মেইল প্যাটার্ন মানে হচ্ছে কি, এটা তো আমাদের গ্ল্যান্স পেনিসের করেসপন্ডিং যে ক্লাইটোরিসটা, তাই না? মেইলের গ্ল্যান্স পেনিসের করেসপন্ডিং, তো সেটা বড় হয়ে যাবে, লেবিয়াল ফিউশন হবে। তো এগুলো হচ্ছে বাচ্চা যখন জন্ম নেবে তখন আমরা দেখব ফিমেল বাচ্চার ক্ষেত্রে, তাই না? এরপরে আসা যাক
এই বাচ্চা, এই ফিমেল বাচ্চাটা যখন বড় হবে, পিউবার্টিতে যাবে, অ্যাডাল্ট হবে, তখন কী হবে? তো আমরা এক্সপেক্ট করব, যেহেতু সে জেনেটিক্যালি ফিমেল, আমরা এক্সপেক্ট করবো হচ্ছে তার যে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স সেগুলো ডেভেলপ করবে। কিন্তু যেহেতু তার এস্ট্রোজেন নাই, ফিমেল হরমোনটা নাই, বরং মেল হরমোন বেশি বডিতে, তো সেক্ষেত্রে তার এই যে তার যে ব্রেস্ট ডেভেলপ হওয়ার কথা সেটা হবে না, তার ম্যানোরেজ মানে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার কথা পিউবার্টিতে সেটা হবে না, তারপর হচ্ছে ক্লাইটোরিসটা আরও এনলার্জড হয়ে যাবে টেস্টোস্টেরন ইফেক্টের কারণে। আরেকটা হচ্ছে তার বোনের উপর কিছু ইফেক্ট পড়বে। তো বোনের উপর ইফেক্ট বুঝতে হলে আমাদের জানতে হবে হচ্ছে বোনের উপর এস্ট্রোজেনের কি নর্মাল ফাংশন হয়। তো এটা হচ্ছে আমরা একটা লং বোন দেখাচ্ছি এখানে। তো লং বোনের মধ্যে এই যে লং বোনের যে এই এন্ডটা, এখানে হচ্ছে আমরা গ্রোথ প্লেট দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে এপিফাইসিয়াল গ্রোথ প্লেট। তো বোন ডেভেলপমেন্টের সময় এপিফাইসিয়াল গ্রোথ প্লেট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর লঞ্জিটিউডিনাল বোন গ্রোথ, মানে হচ্ছে বোনকে লম্বা করার জন্য এটা দরকার। এবং বোনের লম্বা হওয়া শেষে এটা কী হইতে হবে, ঠিক টাইমে ক্লোজ হয়ে যেতে হবে, ঠিক আছে? না হলে তো বোন মানে হচ্ছে মানুষটা লম্বা হইতেই থাকবে। তো এই যে এপিফেসিয়াল গ্রোথ প্লেট ক্লোজার, এটা করতে আমার এস্ট্রোজেন দরকার, ঠিক আছে? তো যেহেতু এই ফিমেল বাচ্চা হোক মেল বাচ্চা হোক, যদি কারো অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকে তখন তার এস্ট্রোজেন থাকবে না, ফলে এটা ক্লোজ হইতে দেরি হবে। গ্রোথ প্লেট ক্লোজ হইতে দেরি হবে। এটা যদি ক্লোজ হইতে দেরি হয় তাহলে বোন গ্রোথ যেখানে থেমে যাওয়ার কথা সেখানে থামবে না, ডিলেড হবে। তার মানে এফেক্টেড বাচ্চাটা বা মানুষটা কী হবে, নর্মালের চেয়ে বেশি লম্বা হবে, ঠিক আছে? তার মানে এটা তার টল স্ট্রেচার হবে। তারপর আসা যাক অস্টিওপোরোসিস। এটা কেন হয়? এটা হচ্ছে আমরা জানি যে বোনের যে অস্টিওব্লাস্ট আছে, এটার কাজ হচ্ছে বোন ফরমেশন, ঠিক আছে? তারপর অস্টিওক্লাস্ট যেটা, সেটার কাজ হচ্ছে বোন রিজর্পশন। তো এখানে এই কাজগুলোতে করতে হেল্প করা হচ্ছে এস্ট্রোজেন, ঠিক আছে? তার মানে এস্ট্রোজেন will stimulate osteoblast to promote bone formation এবং will stimulate will inhibit, এটা হচ্ছে stimulate, এটা হচ্ছে inhibit osteoclast and therefore prevent bone resorption। অর্থাৎ ইভেনচুয়াল ইফেক্ট হচ্ছে এটা বোন ফর্মিং, বোনকে মেনটেন করতে হেল্প করবে এবং হচ্ছে বোন মিনারেলাইজেশনে হেল্প করবে। তো সেটা এস্ট্রোজেন যখন থাকবে না তখন হচ্ছে অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি কমে যাবে, বোন ফরমেশন কমে যাবে, বরং অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি এখন বেড়ে যাবে, বোন রিজর্পশন হয়ে যাবে। ফলে কি হবে, বোন মিনারেলাইজেশন কমে যাবে এবং অস্টিওপোরোসিস হবে। তাহলে খুব দ্রুত মানে হচ্ছে দেখা যাচ্ছে এই ধরনের মানুষের ক্ষেত্রে অল্প একটা ট্রমা হলো বা ইয়াতে এটা হাড় ভেঙে যাচ্ছে, অর্থাৎ ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে এই ধরনের পেশেন্টের সমস্যা, বোনের সমস্যা। আচ্ছা, তো সেটা তো গেল ফিমেলের ক্ষেত্রে। এবার ধরা যাক বাচ্চাটা ছিল হচ্ছে মেল, জেনেটিক্যালি মেল, XY, ঠিক আছে? তখন তার কী হবে? তো জন্মের সময় তার কী হবে, এক্সটার্নাল জেনিটালিটি তার নর্মাল থাকবে। কারণ কি, তার যে এক্সটার্নাল জেনিটালি অর্থাৎ পেনিস, স্ক্রোটাম, এগুলা তো মেল ক্যারেক্টারিস্টিক্স, তাই না? তো মেল ক্যারেক্টারিস্টিক্স, তার তো মেল হরমোন আছে, বরং বেশি আছে। সুতরাং তার সাধারণত জন্মের সময় আমরা কোনো তার জেনিটালিয়াতে কোনো সমস্যা দেখব না। কিন্তু পিউবার্টিতে যখন হবে বা যখন সে অ্যাডাল্ট হবে তখন হচ্ছে তার এই যে ফিমেলের ক্ষেত্রে যেটা বললাম যে টল স্ট্রেচার সেটা থাকবে, এপিফেসিয়াল গ্রোথ প্লেটটা ঠিক টাইমে ক্লোজ না হওয়ার কারণে, এবং অস্টিওপোরোসিস, কারণ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তো সে কারণে, এবং বোন মিনারেশন কমে যাবে, সেই জন্য তার অস্টিওপোরোসিসটা হবে। তো কিছু কিছু ক্ষেত্রে তা দেখা যাচ্ছে ডিক্রিজ লিবিডো, তারপরে স্পারমাটোজেনেসিস ইম্পেয়ার্ড হতে পারে, ক্রিপ্টোরকিডিজম হতে পারে, বা স্মল টেস্টিসও হতে পারে। তো এগুলা হয়তো তেমন কমন না হতে পারে, বাট এগুলো হবে। হ্যাঁ, এই টল স্ট্রেচার অস্টিওপোরোসিস এটা মেল ফিমেল দুটা বাচ্চার ক্ষেত্রে হবে। তো এই হচ্ছে মোটা দাগে মেল এবং ফিমেলে ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স। আমি বাচ্চাটা যখন জন্ম নেবে তখন কী দেখবো সেটাও বললাম, বাচ্চাটা যখন বড় হবে তখন কী হবে সেটাও দেখলাম। এরপরে আসা যাক মায়ের ক্ষেত্রে কী হবে, অর্থাৎ এই বাচ্চাটা যখন ফিটাস অবস্থায় ছিল, এফেক্টেড বাচ্চাটা, তখন তার মায়ের কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, মায়ের ক্ষেত্রে একটা সমস্যা হবে, সেটাকে বলা হচ্ছে ম্যাটার্নাল জেস্টেশনাল ভিরিলাইজেশন। এটার মানে হচ্ছে
জিস্টেশনাল মানে হচ্ছে অবশ্যই প্রেগন্যান্সি ইন্ডিকেট করে, প্রেগন্যান্সি রিলেটেড। ভিরিলাইজেশন মানে হচ্ছে এটা কি পুরুষালী বৈশিষ্ট্য আসা আর কি, পুরুষালী বৈশিষ্ট্যের আবির্ভাব। তো মায়ের ক্ষেত্রে কিছু পুরুষালী বৈশিষ্ট্য আসবে, ঠিক আছে, বা তার যে পেটে যে বাচ্চাটা আছে সেটা যদি অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি যদি থাকে তখন ওই মায়ের কিছু পুরুষালী বৈশিষ্ট্য থাকবে, সেটাকে বলা হচ্ছে ম্যাটার্নাল জেস্টেশনাল ভিরিলাইজেশন, তাই না? চিন্তা করেন ম্যাটার্নাল যে জেস্টেশনাল ডায়াবেটিস কি, জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় মায়ের যদি ডায়াবেটিস হয়, আর এখানে জেস্টেশনাল ভিরিলাইজেশন হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় মায়ের যদি পুরুষালী বৈশিষ্ট্য আসে, সেটাকে বলা হয় ম্যাটার্নাল জেস্টেশনাল ভিরিলাইজেশন। তো এখন সেটা কেন হবে? একটু আগে আমরা প্রথম দিকে বলছিলাম, আমি যদি আবার ছবিটাতে যাই, এখানে যে বলছিলাম যে বাচ্চার ক্ষেত্রে বাচ্চার বডিতে যে অ্যান্ড্রোজেনটা তৈরি হচ্ছে, তাই না? তো সেটা এবং প্লাসেন্টাতে এখানে প্রিকারসর আসবে। তো ইভেনচুয়ালি প্লাসেন্টাতে একটা কাজ হচ্ছে, প্লাসেন্টাল অ্যারোমেটেজের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ফিটাল অ্যান্ড্রোজেনকে কনভার্ট করে কি হতে এস্ট্রোজেনে পরিণত করা, তাই তো? এটাই তো অ্যারোমেটেজের কাজ ছিল, প্লাসেন্টাল অ্যারোমেটেজের কাজ এটা তো, যে কোনো অ্যারোমেটেজ। তো যেহেতু প্রেগনেন্সি অবস্থায় প্লাসেন্টাতে প্রচুর পরিমাণে এস্ট্রোজেন তৈরি হবে এবং সে জায়গায় অ্যারোমেটেজটা দরকার, তো সেই জায়গায় যদি অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকে তখন কী হবে, অ্যান্ড্রোজেন অ্যাক্সেস হবে, তাই না? ইস্ট্রোজেন কমে যাবে, অ্যান্ড্রোজেন অ্যাক্সেস হবে। এই অ্যান্ড্রোজেন অ্যাক্সেস যখন হবে এখানে প্লাসেন্টাতে, তো সেটা অ্যাকচুয়ালি একটা তো হচ্ছে যে ফিটাসে এবং ফিটার বডিতে যেই প্রবলেমটা সেটা তো আমরা পড়ছি, একটু আগে আলোচনা করলাম। কিন্তু এই প্লাসেন্টাল যে অ্যান্ড্রোজেন এখন যে এস্ট্রোজেন হয়তো কনভার্ট করতে পারে নাই, সে অ্যান্ড্রোজেনটা যখন ম্যাটার্নাল সার্কুলেশনে চলে যাবে, ঠিক আছে না, মায়ের বডিতে চলে যাবে, প্রচুর পরিমাণে কিন্তু যাবে, তাই না? এটা যখন ওখানে যাবে তখন হচ্ছে মায়ের ক্ষেত্রে এই অ্যান্ড্রোজেনের কারণে কিছু ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করবে, ঠিক আছে? তো সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কি সেটা আমরা দেখি। তো ডিউ টু অ্যান্ড্রোজেন্স, তাই না, হাই অ্যান্ড্রোজেন্স ফ্রম দ্য প্লাসেন্টা অ্যান্ড ফিটাস এন্টারিং ইনটু দ্য ম্যাটার্নাল সার্কুলেশন, কি হবে, মায়ের মেল ক্যারেক্টারিস্টিক্স কিছু আসবে, সেগুলো হচ্ছে হার্সুটিজম। তার মানে হচ্ছে হার্সুটিজম মানে হচ্ছে কি, শরীরে মানে হচ্ছে চুল, অতিরিক্ত পরিমাণে চুল আসা, যেমন হচ্ছে এই যে তার মুখে, মেয়েদের মুখে তো হেয়ার থাকার কথা না, ফেসিয়াল হেয়ার থাকার কথা না, তাই না? তো এরকম যদি তার বডিতে যদি এরকম অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ হয়, তো সেটা হচ্ছে কে বলা হচ্ছে হার্সুটিজম, ঠিক আছে? এটা তো মেল ক্যারেক্টারিস্টিক্স। তো মায়ের ক্ষেত্রে এই মেল ক্যারেক্টারিস্টিক্সটা চলে আসবে। একনি যেমন মেলের ক্ষেত্রে কিন্তু প্রচুর একনি হয়, ফিমেলেও হয়, কিন্তু মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে মানে নতুন করে তার একনি হচ্ছে, যেটা যে প্রবলেমটা হয়তো আগে ছিল না। তো এটাও কিন্তু এই অ্যান্ড্রোজেন অ্যাক্সেসের কারণে হয়। আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ডিপ ভয়েস, ঠিক আছে না? ডিপ ভয়েস, এই যে আমি যে ভয়েসে কথা বলতেছি এটা হচ্ছে ডিপ ভয়েস, ঠিক আছে? আর মেয়েরা যে ভয়েসে কথা বলে সেটাতে কিন্তু কি বলে, যে চিকন গলা যেটা বলে আর কি, হ্যাঁ, সেটা চেঞ্জ হয়ে তার ভয়েসটা ডিপ হবে। তো সেটাও কিন্তু একটা মেল ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে মেল ক্যারেক্টারিস্টিক্স বা মেল ফিচার, তাই না, মেল লাইক ফিচার যেগুলো আসবে মায়ের ক্ষেত্রে, সেই ফিচারগুলোকে বলা হচ্ছে, সেটার কারণে এটাকে বলা হচ্ছে ম্যাটার্নাল জেস্টেশনাল ভিরিলাইজেশন, পুরুষালী বৈশিষ্ট্য বাংলায় যদি এগুলো আসবে। তো তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, মায়ের কিন্তু যদিও এইসব ফিচার আসতেছে, ভিরিলাইজেশন হচ্ছে, মায়ের কিন্তু কি জেনেটিক্যালি তার কিন্তু সে হেটারোজাইগাস মানে তার হচ্ছে একটা কপি অ্যাবনর্মাল, ওই জিনের একটা কপি, অ্যারোমেটেজ জিনের একটা কপি অ্যাবনর্মাল, আর একটা কপি কিন্তু নর্মাল আছে। এবং এই মায়ের কিন্তু মায়ের বডিতে কিন্তু অ্যারোমেটেজের কোনো ডেফিসিয়েন্সি নাই। ডেফিসিয়েন্সি কোথায়? ডেফিসিয়েন্সিটা হচ্ছে ফিটাসের ক্ষেত্রে, কারণ এটা ফিটাসের দুইটা কপি কি এফেক্টেড, ঠিক আছে না? তো যে কারণে তার কোনো অ্যারোমেটেজ জিন নর্মাল নাই এবং পুরা, এবং সেটার কারণে প্লাসেন্টাল টিস্যুতে অ্যান্ড্রোজেনটা কনভার্ট হয়ে এস্ট্রোজেন হইতে পারতেছে না। সেই অতিরিক্ত অ্যান্ড্রোজেন যেটা অ্যাকুমুলেট হচ্ছে প্লাসেন্টাতে, সেটা ম্যাটার্নাল সার্কুলেশনে আসার কারণে মায়ের ক্ষেত্রে এই ইয়াটা হচ্ছে, ভিরিলাইজেশনটা হচ্ছে, ঠিক আছে না? তার মানে এটা একটা সেকেন্ডারি ইফেক্ট ফ্রম দ্য ফিটাস, নট মায়ের প্রাইমারি কোনো প্রবলেম না, এটা সেকেন্ডারি একটা এফেক্ট। এবং তাহলে চিন্তা করে দেখেন, বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে
প্লাসেন্টা টিস্যুটা যখন চলে যাবে তখন কিন্তু এই অ্যান্ড্রোজেন অ্যাক্সেসটা মায়ের বডি থেকে চলে যাবে, তাই না? তো মায়ের কিন্তু এটা কিন্তু রিভার্সিবল, তার মানে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, তার মানে এটা একটা টেম্পোরারি সমস্যা মায়ের। তো এখানে আমি আবার কি কনসেপ্টটা একটু হাইলাইট করি যে আমরা জানলাম যে প্রেগন্যান্সির সময় প্লাসেন্টা ইজ এ মেজর সাইট অফ এস্ট্রোজেন, এবং সেখানে অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সির কারণে মায়ের কিছু সমস্যা হবে, বাচ্চার কিছু সমস্যা হয়। তো ম্যাটার্নাল ভিরিলাইজেশন যেটা হচ্ছে সেটা আমি যদি দেখি প্রেগন্যান্সি অবস্থায়, তো তখন এটা আমি একটা রেড ফ্ল্যাগ হিসেবে নেব। ম্যাটার্নাল ভিরিলাইজেশন প্রেগন্যান্সিতে বেশ কিছু কারণ হতে পারে, তার মধ্যে একটা কারণ আমি সাসপেক্ট করব হচ্ছে যে ফিটাসে কোনো অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি হয়েছে কিনা, ঠিক আছে না? তো যেটাই হোক, ম্যাটার্নাল ভিরিলেশন হলেও মায়ে কিন্তু জেনেটিক্যালি কি এটা এফেক্টেড না, এটা ক্যারিয়ার স্ট্যাটাসে আছে মা, এবং এই ভিরিলাইজেশনটা হচ্ছে ট্রানজিয়েন্ট এবং সেকেন্ডারি। আর হচ্ছে যদি ফিমেল বাচ্চা হয় বিশেষ করে, তখন আমরা জন্মের পরে বাচ্চার ক্ষেত্রে অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া পাবো, যে ক্রাইটোরিস এনলার্জমেন্ট বলছিলাম, বা ফিউশন অফ দ্য লেবিয়া, এগুলো পাবো। তারপর হচ্ছে মেল হোক ফিমেল বাচ্চা হোক, টল স্ট্রেচার পাবো এবং অস্টিওপোরোসিস পাবো, এবং সেগুলো হচ্ছে এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণ। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ধন্যবাদ।